নির্বাচন বানচাল করতেই পিআরের দাবিতে আন্দোলন করছে কিছু দল। এতে পুনর্বাসিত হবার সুযোগ পাবে ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। আফজাল হোসেন জানাচ্ছেন বাকিটুকু। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাপের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনূসের চেহারা দিয়ে, তার মুখমণ্ডল দিয়ে, এবং আরও বিশ্বের দু একজন। তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে পিআরের জন্য আন্দোলনের কারণে ফ্যাসিবাদ পুনর্বাসন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াত ইসলামের নেতৃত্বে কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে পিআর এবং সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন সহ কয়েকটি ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়, অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফোকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা। এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি, আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ধর্মের ভিত্তিতে বিভাজন দেখতে চায় না জামায়াত, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারের আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটি কর্তৃক আয়োজিত দায়ী ও ওয়াএস সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এই মন্তব্য করেন। স্বাধীনতার 54 বছর পার হলেও মানবিক সমাজ গড়ে ওঠেনি বলেও অভিযোগ জামায়াত আমিরের। আরও তথ্য মিফতা গালিবের। দেশের সুপরিচিত আলেম ও বক্তাদের নিয়ে রাজধানীর আলফালা মিলনায়তনে দায়ী ও ওয়াইজ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় উলামা কমিটি। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ধর্মের ভিত্তিতে জামাত কোনো ধরনের বিভাজন চায় না বলে প্রধান অতিথির বক্তব্যে জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি, ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছায় এখানে পয়দা হয়েছে। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে, আল্লাহ তাআলা বিবেকের শানিত শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে। দেশের আলেম সমাজে জাতিকে পথ দেখাবে, মানবিক বাংলাদেশ গড়তে পারে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 6 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। এই সময় 256 আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নামও ঘোষণা করে দলটির। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে খেলাফত মজলিস। এ সময় 256 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি।
খেলাফতে মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বর্তমান সরকার। জুলাই জাতীয় সনদ 2025 করে তা কার্যকর করতে হবে, আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই জাতীয় সনদ 2025 ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আগামী 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত খেলাফত মজলিসের সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বলেন, 71 পরবর্তী যারাই এদেশ শাসন করেছে তারা কেউই ইসলামকে বাস্তবায়নের কথা চিন্তা করেনি। যদি 47-এ আমরা আলাদা না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতেন। আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার, আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই, তাহলে এদেশ স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসেবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সন্ধ্যা 6টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। 12 দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করেন নুরুল হক নূর। উন্নত চিকিৎসার জন্য গত 22শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান ডাকসুর সাবেক ভিপি নূর। এই সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল। গত 29শে আগস্ট রাতে রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নূর। দেশে চিকিৎসার পর পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হয়। আগামীকাল থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক। প্রবেশ পথে হবে চেকিং। পলিথিন বা প্লাস্টিক পাওয়া গেলে রোধ করা হবে তার ব্যবহার। প্লাস্টিকের বদলে দেয়া হবে কাগজের ব্যাগ। আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলেও জানান এই কর্মকর্তা। প্রবেশ পথ সহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে জানিয়ে তিনি আরও জানান, পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। রোববার থেকে সচিবালয়কে এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক ও রবীন্দ্র তত্ত্বাচার্য আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বেলা 11টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি প্রেমীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম হাসপাতালে দান করা হয়। আরও জানাচ্ছেন শিমুল খান। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক কবি আহমেদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বেলা 11টার পর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। নানা দিক থেকে তিনি আজীবন যুক্ত থেকেছেন, বিশেষত লেখক হিসেবে, চিকিৎসক হিসেবে নানা দিক থেকে তিনি ভূমিকা রাখার চেষ্টা করেছেন। ভাষা আন্দোলন যে কেবল ঢাকার শহরের একটা আন্দোলন ছিল না, সারা বাংলাদেশের তখনকার জনপদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে একটা প্রাণের আকুতি, তার চিন্তা গবেষণার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের নতুন মাত্রা তিনি হাজির করেছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর আহমেদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে বলে জানিয়েছেন আহমেদ রফিক ফাউন্ডেশন। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য তিনি মরণোত্তর দেহ দান করে গেছেন। উনি যে স্বপ্ন দেখেছিলেন, এখন আমাদের একটাই কাজ হবে সেই স্বপ্ন নিয়ে পথ চলা। তার সেই স্বপ্ন যেন আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি, সেজন্য আপনারা আমাকে দোয়া করবেন, আমাদের সবাইকে এবং আপনারাও আমাদের সাথে থাকবেন। ভাষা আন্দোলনের ইতিহাসবিদ, গবেষক ও লেখক হিসেবে আহমেদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। 2100 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। দুই বাংলার রবীন্দ্র চর্চায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার টগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করে। তিনি জীবনের শুরুতে ভাষা সংগ্রামী ছিলেন
ইলামিত্র জেলখানায় থাকতে তাকে সহায়তা করেছেন এবং পরবর্তীতে তিনি সাহিত্য বেছে নিলেও এই সাহিত্য ছিল প্রকৃতপক্ষে গণমানুষের সাহিত্য। ওনারা সবসময়ই আমাদের চলার শক্তি এবং অনুপ্রেরণার উৎস ছিলেন এবং এখনও আছেন। আমরা কখনো চাইবো না যে ওনারা চলে যান। গত বৃহস্পতিবার রাত 12:12 বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ভাষা সংগ্রামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ায় 22 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু হয়। সকাল থেকে মেঘনা তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জেলেরা তাদের মাছের ডালা সহ সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছে। তবে এবার ইলিশের কাঙ্ক্ষিত দেখা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন জেলেরা। মৎস্য বিভাগ থেকে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞার মধ্যে জেলেদের দেওয়া হবে 25 কেজি করে চাল। জেলেরা বলছেন এবারে ইলিশের তেমন একটা দেখা না পাওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা। মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ ও পালর্দি নদীর পানির কমার সাথে সাথে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, বিদ্যুতের খুঁটি ও দোকানপাট। নদীর পাড়ে বসবাসরত মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন, কখন যেন নদী গিলে নেয় তাদের শেষ সম্বলটুকু। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের প্রতিবেদন, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কালকিনি উপজেলার উপর দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ ও পালর্দি নদীর পানি কমতে থাকায় রাক্ষসী হয়ে উঠেছে নদীগুলো। সিডি খান ইউনিয়নের নতুন চর, দৌলত খাঁ এবং পৌরসভার ভাগদি এলাকায় ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 30 থেকে 40টি ঘরবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। বসতভিটা হারিয়ে কেউ আশ্রয় নিয়েছে রাস্তার ধারে, কেউ বা বাঁধের পাশে। আর যারা এখনো টিকে আছেন তারাও নদী ভাঙন আতঙ্কে ঘুমাতে পারছেন না। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভেঙে যাচ্ছে ফসলি জমি, বাজার, মসজিদ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো। এই নদী গর্ভে 7 বিঘা জমিন অলরেডি চলে গেছে। এখানে 70-80 ঘর ছিল, সব ঘর নদীতে নিয়ে গেছে। আমাদের এই মসজিদটা এখানে ছিল, মসজিদটা আমরা এখান থেকে অন্যত্র সরাই নিছি ভাঙে যাওয়ার কারণে। আবারও ভাঙতে ভাঙতে সেই মসজিদ পর্যন্ত চলে যাইতেছে। নদী ভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলো সরকারের কাছে দ্রুত ও স্থায়ী সমাধান চায়। ইতিমধ্যে স্থানীয়রা মানববন্ধন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন বাস্তবমুখী পদক্ষেপের। আমাকে বাড়ি সব কিছু ভাঙা নদীতে লয়ে গেছে, আমাকে থাকার কোনো স্থান নাই। আরো 20 থেকে 25টা ঘর যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, যাতে যত তাড়াতাড়ি আমাদের জিওবাগ ফলাইয়া নদী ভাঙনটা প্রতিরোধ করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। যেসব জায়গায় নদী ভাঙন হয়েছে সে বিষয়ে আমি দ্রুতই জেলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করব এবং পাশাপাশি যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে শুকনা খাবার সরবরাহের মতো যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো গ্রহণ করব। তবে এলাকাবাসীর দাবি কেবল আশ্বাস নয়, প্রয়োজন নদীতে দ্রুত জিও ব্যাগ ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সারা দেশ থেকে আগত 2 সহস্রাধিক শিশু কিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে দিনটি পালন করেন ফুলকুড়ি। বাংলাদেশ শিশু একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয় সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী। আরও একটি প্রতিবেদন শিমুল খানের। মনোবল, সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত। একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য এবং সেবার মহান ব্রাত নিয়ে নতুন প্রজন্মে যেন দেশের তরে কাজ করে, এমন প্রত্যাশা সংগঠকদের। ফুলকুড়িতে এসে আমার সন্তান বেশ আলহামদুলিল্লাহ, সে একজন ভালো মানুষ হওয়ার অঙ্গীকার করছে। অনুভূতি বলতে যে কি অনেক ভালো লাগছে, আবার একটু দুঃখ হচ্ছে আমার ভাই আছে হতে পারেনি। আমি একটা প্রতিযোগিতা দিয়েছিলাম ফুলকুড়িতে, সেখানে আমি চান্স পেয়েছি। 2024 সালের 5 আগস্ট নতুন করে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশকে গড়ার যে প্রত্যয়, এই প্রত্যয় নিয়ে ফুলকুড়ি আসর কাজ করছে। অভিভাবক সুধীজনরা মনে করেন শিশুদেরকে আগামীর পৃথিবীর নেতৃত্বে দেওয়ার মতো গড়ে তুলতে শিশু সংগঠনের তৎপরতা আরও বৃদ্ধি দরকার। সারা দেশ থেকে যারা এসছে তারা সে একই মঞ্চে উজ্জীবিত, তারা গড়ার কথা বলছে এবং বিভিন্ন বিষয়ে যে পুরস্কার বিতরণ করা হয়েছে
সেখানে বিভিন্ন কর্ম সম্পাদনের কারণেই তারা পুরস্কৃত হয়েছে। সংস্কৃতির বিকাশ ও সৃষ্টিশীলতা ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আমরা আমাদের শৈশব এবং আমাদের সময়টা যেভাবে পার করেছি, এখনকার সময়টা কিন্তু তেমন না, এবং মন্দটুকুকে প্রতিষ্ঠা না হতে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা রাখা, এবং এই কাজটাই কিন্তু ফুলকুড়ি অত্যন্ত দক্ষতার সাথে করে আসছে। প্রতিষ্ঠাকালীন উপলক্ষে রাজধানীর শিশু একাডেমিতে 11টি প্রতিযোগিতায় 250টির অধিক পুরস্কার প্রদান করা হয়। শিমুল খান, মাই টিভি, ঢাকা।